ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক, মানে একটু কল্পনা করা যাক। সকালে ঘুম থেকে উঠলেন, আচ্ছা। এরপর ডাইনিং টেবিলে যাওয়ার পর দেখলেন প্লেটের ওপর একটা জ্যান্ত, বেশ পিছল আর কুৎসিত একটা ব্যাঙ বসে আছে। বেশ জঘন্য একটা দৃশ্য। একদম। আর নিয়ম হলো সকালের কফি খাওয়ার আগে বা দিনের অন্য কোনো কাজ শুরু করার আগে ওই জ্যান্ত ব্যাঙটাকে গিলে ফেলতে হবে, শুনলেই তো গাগুলিয়ে ওঠে। তাই না? কিন্তু যদি এমন হয় যে ঠিক এই কাজটাই আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি। মানে জ্যান্ত ব্যাঙ খাওয়া? হ্যাঁ, রূপক অর্থে আর কি। আজকের এই ডিপ ডাইভে সবাইকে স্বাগত। আমাদের আজকের মিশন খুব সাধারণ। কিভাবে আমরা সারাদিনের কাজের বিশাল পাহাড় সামলাতে পারি কোনো রকম মানসিক চাপ বা অপরাধবোধ ছাড়া। দারুণ একটা বিষয়। আর আজকের সোর্স হলো ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগ। কিন্তু উৎপাদনশীলতা বা কাজ করার কথা বলতে গিয়ে হঠাৎ এই জ্যান্ত ব্যাঙ খাওয়ার কথা কেন আসছে? আসলে ব্যাঙ খাওয়ার এই বিষয়টা খুবই শক্তিশালী একটা রূপক। এটি মূলত বিখ্যাত লেখক মার্ক টোয়েনের একটি পুরনো প্রবাদ থেকে এসেছে। ও আচ্ছা, মার্ক টোয়েন। হ্যাঁ, প্রবাদটির মূল কথা হলো সকালে উঠেই যদি একটা জ্যান্ত ব্যাঙ গিলে ফেলা যায় তবে সারাদিন এই শান্তিতে কাটানো সম্ভব যে দিনের সবচেয়ে জঘন্য কাজটা শেষ। মানে এর চেয়ে খারাপ আর কিছুই আজ হতে পারে না, তাই তো? ঠিক তাই। আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যাঙ হলো আমাদের দিনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা আমরা বারবার শুধু ফেলে রাখি। একদম। নানা অজুহাতে আমরা সেটা থেকে পালাতে চাই, কিন্তু মজার ব্যাপার হলো ঠিক এই কাজটাই আমাদের জীবনে বা ক্যারিয়ারের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই মানসিক ভয় বা অস্বস্তির বিষয়টা কিন্তু খুব মানবিক। মানে আমাদের সবার জীবনেই এমন কিছু কাজ থাকে যা মনে পড়লেই বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে। হ্যাঁ, কাজটা এত বড় মনে হয় যে শুরু করতেই ভয় লাগে। আর আমাদের এই আলোচনাটি কিন্তু কোনো রোবট হওয়া বা সারাদিন শুধু মেশিনের মতো কাজ করার গাইডলাইন নয়। মোটেই না। বরং এটি হলো সেই ভয় আর চাপ থেকে মুক্তি পেয়ে শান্তিতে বাঁচার উপায়। আমরা সবাই তো চাই দিন শেষে একটা প্রশান্তির ঘুম দিতে, তাই না? মাথায় এক গাদা অসমাপ্ত কাজের চিন্তা নিয়ে বিছানায় যেতে কেউ চায় না। একদম সত্যি কথা। তো এই ব্যাঙ খাওয়ার অদ্ভুত নিয়মের পেছনের মানুষটি কে? মানে এই নিয়মগুলো আসলে কতটা বাস্তবসম্মত তা বুঝতে হলে ব্রায়ান ট্রেসির জীবনের দিকে একটু তাকাতে হবে। হ্যাঁ, ব্রায়ান ট্রেসির নিজের জীবনের গল্পটা জানলে বোঝা যায় কেন এই নিয়মগুলো এতটা মাটির কাছাকাছি। তিনি তো আর রূপার চামচ মুখে দিয়ে জন্মাননি, তাই না? একদমই না। তিনি তার জীবন কোনো বিলাসবহুল অফিসে শুরু করেননি। তরুণ বয়সে তিনি ছিলেন খুব সাধারণ একজন শ্রমিক। আচ্ছা। কার্গো জাহাজে কাজ করতেন, টাকা পয়সার খুব টানাটানি ছিল। বেশ কয়েক বছর তিনি শুধু হাড়ভাঙা খাটুনিই খেটেছেন। তারপর? একসময় তিনি অন্যদের দেখে একটা খুব সাধারণ প্রশ্ন করতে শুরু করেন। তিনি ভাবলেন, কেন কিছু মানুষ অন্যদের চেয়ে ভালো করছে? এটা তো আমরা সবাই কখনো না কখনো নিজেদের করি। তিনি ভাবলেন, কেন কিছু মানুষ ঠিক একই ২৪ ঘন্টা সময় পেয়েও জীবনে অনেক বেশি সফল? এই ছোট্ট কৌতূহলই তার চিন্তাধারা পুরো বদলে দেয়। তো তিনি কি উত্তর পেলেন? তিনি খেয়াল করলেন, সফল মানুষেরা আসলে জন্মগতভাবে কোনো জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। তারা শুধু নিজেদের সময় এবং মনোযোগকে একটু অন্যভাবে ব্যবহার করে। এই সাধারণ সত্যটা বুঝতে পেরেই তিনি সাধারণ শ্রমিক থেকে একজন টপ সেলসম্যান হয়ে ওঠেন। বাবা! এবং মাত্র ২৫ বছর বয়সেই একটি বড় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদে পৌঁছে যান। তার মানে সফল হওয়ার জন্য জন্মগত কোনো প্রতিভা নয়, বরং কাজের ধরনটা বদলানোই আসল। ঠিক তাই। বইটিতে কাজ শুরুর একেবারে প্রথম ধাপ হিসাবে সেট দ্য টেবল বা টেবিল গোছানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো নিজের লক্ষ্য বা উদ্দেশ্য একদম পরিষ্কার করে কাগজে লিখে ফেলা। কিন্তু ঠিক এই জায়গাতেই আমার একটু খটকা লাগে। কেন? আমরা তো মনের ভেতরেই জানি আমাদের কি করতে হবে। আমি জানি আমাকে প্রজেক্ট শেষ করতে হবে বা মাসের বিল জমা দিতে হবে। তাহলে সবকিছু রীতিমতো কাগজে কলমে লিখে রাখার এত কি দরকার? মনের ওপর বা নিজের স্মৃতির ওপর কি ভরসা করা যায় না? এই বিষয়টা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। মনের ওপর ভরসা করার যে প্রবণতা, সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা। তাই নাকি? হ্যাঁ, ব্রায়ান ট্রাসি তার গবেষণায় দেখিয়েছেন মাত্র ৩% মানুষ তাদের লক্ষ্যগুলো পরিষ্কারভাবে কাগজে লিখে রাখেন। মাত্র ৩%? হ্যাঁ, এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ৩% মানুষ বাকি ৯৭% মানুষের চেয়ে
5 থেকে 10 গুণ বেশি সফল হন। 5 থেকে 10 গুণ? এটা তো বিশাল ব্যাপার। আসলে যখন কোনো লক্ষ্য শুধু মনে মনে ভাবা হয় তখন সেটা একটি অলিক কল্পনা বা ফ্যান্টাসির মতো হয়ে থাকে। মানে এর কোনো নির্দিষ্ট রূপ বা শক্তি থাকে না। ঠিক তাই। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে যখন আমরা চিন্তাগুলো কাগজে লিখে ফেলি তখন তো আমাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশকে সক্রিয় করে তোলে। এটি ধোঁয়াশা থেকে বেরিয়ে আমাদের চোখের সামনে একটি বাস্তব রূপ নেয়। মানে সেটা স্রেফ একটা ইচ্ছার পর্যায়ে থেকে যায় না, একটা দায়িত্ব হয়ে ওঠে। একদম। না লিখে রাখা লক্ষ্য আসলে বাতাসের মতো, যা আমাদের শুধু দ্বিধায় ফেলে দেয় আর কাজ শুরু করার ক্ষেত্রে বাধা তৈরি করে। বিষয়টা অনেকটা বাজারে যাওয়ার মতো। সেটা কেমন? ধরুন কাঁচা বাজারে গেলাম কোনো লিস্ট ছাড়া। মনের ভেতর হয়তো আছে যে মাছ, আলু আর পেঁয়াজ কিনতে হবে। আচ্ছা। কিন্তু লিস্ট না থাকলে দেখা যায় বাজারে গিয়ে অন্য কোনো নতুন সবজি বা ফলের দিকে নজর চলে যায়। অনেক সময় নষ্ট হয় আর দিন শেষে হয়তো আসল পেঁয়াজ কিনতেই ভুলে যায়। হ্যাঁ, চমৎকার একটি উদাহরণ। কাগজে লেখা লিস্ট আমাদের মনোযোগকে এদিক ওদিক সরতে দেয় না। ঠিক। এবং এই লিস্ট করার অভ্যাসটাই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়, যাকে বইটিতে 6P ফর্মুলা বলা হয়েছে। 6P? এটা আবার কি? ইংরেজিতে এর মানে হলো প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স। মানে আগেভাগে করা ঠিক পরিকল্পনা দুর্বল পারফরম্যান্স থেকে রক্ষা করে। একদম। পরিকল্পনা মানে কিন্তু শুধু একটা লিস্ট করা নয়, এটি একটি সম্পূর্ণ কৌশল। আচ্ছা, কিভাবে করতে হয় এটা? বইটিতে 4 ধরনের তালিকার কথা বলা হয়েছে: মাস্টার লিস্ট, মাসিক লিস্ট, সাপ্তাহিক লিস্ট এবং প্রতিদিনের লিস্ট। প্রতিদিনের লিস্টটা তো সবচেয়ে বেশি কাজে লাগে, তাই না? হ্যাঁ, সবচেয়ে কার্যকর নিয়ম হলো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিনের কাজের তালিকা তৈরি করে ফেলা। রাতে কেন? সকালে করলে সমস্যা কি? রাতে করলে আমাদের অবচেতন মন সারা রাত সেই কাজগুলো নিয়ে কাজ করতে থাকে। সকালে উঠে কাজগুলো অনেক সহজ মনে হয়। কিন্তু এখানেও তো একটা মনস্তাত্ত্বিক বাধা আছে। কি রকম? আমরা অনেকেই ভাবি কাজের এত নিখুঁত পরিকল্পনা করতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। এমনিতেই হাতে সময় নেই, তার উপর বসে বসে লিস্ট বানানোর ধৈর্য কোথায়? ঠিক এখানেই আসে 10-90 বিধির ধারণা। এটা কি? শুনতে অবাক লাগলেও গবেষণা বলছে পরিকল্পনায় ব্যয় করা মাত্র 10% সময় কাজ করার সময় প্রায় 90% সময় বাঁচিয়ে দেয়। মানে কাজ শুরুর আগে যদি মাত্র 10 মিনিট সময় নিয়ে একটা কাজের তালিকা তৈরি করা যায়, তবে সারাদিনের কাজের সময় থেকে প্রায় 2 ঘন্টা সময় বেঁচে যেতে পারে। 2 ঘন্টা? এটা তো অনেক সময়। হ্যাঁ, কারণ কাজ করার সময় এখন কি করব এই চিন্তায় যে মানসিক শক্তি নষ্ট হয়, পরিকল্পনা সেটাকে পুরোপুরি দূর করে দেয়। ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ পরিকল্পনার সাথে জড়িয়ে আছে ইতালীয় অর্থনীতিবিদ উইলফ্রেডো প্যারেটোর সেই বিখ্যাত আবিষ্কার। আচ্ছা, আপনি প্যারেটো প্রিন্সিপালের কথা বলছেন? হ্যাঁ, যাকে আমরা 80-20 রুল হিসেবে চিনি। এই নিয়ম বলছে আমাদের 20% কাজ থেকেই 80% ফলাফল আসে। ঠিক। মানে তালিকায় যদি 10টি কাজ থাকে তবে তার মধ্যে মাত্র 2টি কাজ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। কিন্তু আমি যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, যদি আমাদের 80% কাজই খুব একটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে অফিসে বা কর্মক্ষেত্রে আমরা সারাদিন এত ব্যস্ত থাকি কেন? খুব সুন্দর একটা প্রশ্ন। এই 80% কাজ তো তাহলে পুরোটাই সময়ের অপচয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আধুনিক কর্মক্ষেত্রের বাস্তবতা। মানুষ স্বভাবতই সহজ কাজগুলো আগে করতে পছন্দ করে। হ্যাঁ, এটা তো সত্যি। 80% কাজ হয়তো কম গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো করতে বেশি মাথা খাটাতে হয় না। যেমন ইমেল চেক করা, ডেস্ক গোছানো বা ছোটখাটো মিটিং করা। একদম। এগুলো করলে মনে হয় আমরা খুব ব্যস্ত আছি, কিন্তু আসলে আমরা উৎপাদনশীল হচ্ছি না। শুধু ঘাম ঝরাচ্ছি কিন্তু এগোচ্ছি না। ঠিক। আমাদের মূল কাজ হলো সেই সবচেয়ে দামি 20% কাজ বা জীবনের সবচেয়ে বড় ব্যাংকটা খুঁজে বের করা। কিন্তু বেশিরভাগ মানুষ তো এই ব্যাংকটাকেই ভয় পেয়ে ফেলে রাখে। সেটাই তো দুঃখজনক। এটা খুব পরিচিত একটা দৃশ্য। সারাদিন প্রচুর খাটুনির পর দিন শেষে মনে হয় আজ তো আসলে কাজের কাজ কিছুই হলো না। আচ্ছা, আমরা তো বুঝলাম যে আমাদের গুরুত্বপূর্ণ 20% কাজ করতে হবে, কিন্তু রোজকার জীবনে তো ডেস্কের ওপর শুধু একটা বা দুটো কাজ থাকে না। না, অনেক থাকে। অনেকগুলো কাজ, ফোন কল, ইমেল, সহকর্মীদের নানা আবদার, এসব তো সামনে আসেই। তখন কিভাবে বোঝা যাবে কোনটি আগে করতে হবে আর কোনটি পরে? এই সমস্যার সমাধানের জন্য বইটিতে একটি খুব চমৎকার পদ্ধতির কথা বলা হয়েছে। সেটা হলো
ABCDE মেথড। হ্যাঁ, এই মেথডটা কাজের অগ্রাধিকার বাছাই করার ক্ষেত্রে সত্যিই খুব শক্তিশালী। প্রতিদিনের কাজের তালিকা করার পর প্রতিটি কাজের পাশে এই অক্ষরগুলো বসিয়ে কাজের গুরুত্ব নির্ধারণ করতে হয়। আচ্ছা, চলুন এটা একটু ভেঙে দেখি। হ্যাঁ, বলুন। এ হলো সেই কাজ যা করতেই হবে। এটা হলো সেই জ্যান্ত ব্যাঙ। একদম। এই কাজ না করলে ক্যারিয়ারে বা জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বা বড় কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। যেমন খুব গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া। আর বি কাজগুলো কি? বি হলো সেই কাজগুলো যা করা উচিত, কিন্তু না করলে তেমন বড় কোনো ক্ষতি নেই। মানে হয়তো কেউ একটু বিরক্ত হবে, কিন্তু আকাশ ভেঙে পড়বে না। ঠিক তাই। আর সি হলো এমন কাজ যা করলে ভালো লাগে, কিন্তু জীবনে এর কোনোই প্রভাব নেই। যেমন কাজের মাঝে কোনো সহকর্মীর সাথে বসে কফি খাওয়া বা একটু আড্ডা দেওয়া। হ্যাঁ, আর ডি মানে হলো ডেলিগেট বা অন্য কাউকে দিয়ে করানো। আর ই মানে হলো এলিমিনেট বা পুরোপুরি বাদ দেওয়া। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি কি জানেন? কি? যতক্ষণ তালিকায় এ কাজ বা সবচেয়ে বড় ব্যাঙ বাকি আছে, ততক্ষণ কোনোভাবেই বি বা সি কাজে হাত দেওয়া যাবে না। কিন্তু এটা মানা তো বাস্তবে খুবই কঠিন। কঠিন তো বটেই। এটাই হলো নিজের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা। আমরা তো প্রাকৃতিকভাবেই সি কাজের দিকে ঝুঁকে পড়ি। মানে মানুষ হিসেবে আমরা আড্ডা দিতে বা সামাজিক হতে পছন্দ করি। আবার ডি বা ডেলিগেট করাটাও সহজ নয়। অন্যকে কাজ দিলে মনে হয় ও কি আমার মতো নিখুঁতভাবে করতে পারবে। হ্যাঁ, এই নিয়ন্ত্রণ হারানোর ভয়টা কাজ করে। আর ই বা কাজ বাদ দেওয়ার ক্ষেত্রে তো সামাজিক চাপ থাকে। কাউকে মুখের ওপর না বলাটা আমাদের কাছে খুব অস্বস্তিকর মনে হয়। একদম। এই যে ছোট কাজগুলো আগে করে মনটাকে হালকা করার একটা মিথ্যা তৃপ্তি আমরা খুঁজি, এটা থেকে বের হওয়ার উপায় কি? এই মিথ্যা তৃপ্তি বা ফলস মোমেন্টাম থেকেই মূলত মানুষ আটকে যায়। আমরা ভাবি ইনবক্সটা পরিষ্কার করে নিই, তারপর বড় কাজ ধরব। কিন্তু ইনবক্স তো কখনোই পুরোপুরি খালি হয় না। ঠিক। এই মানসিক বাধা কাটাতে হলে মানুষের মনস্তত্ত্ব এবং জীববিদ্যা কিভাবে কাজ করে তা বুঝতে হবে। জীববিদ্যা মানে শরীরের ভেতরে ব্যাপার। হ্যাঁ, আমরা যখন কোনো কাজ ফেলে রাখি, তখন মনের ভেতর একটা অপরাধ বোধ কাজ করে, যা হতাশার মানসিক চাপ বাড়িয়ে দেয়। অন্যদিকে মানুষের মস্তিষ্ক খুব সহজেই সস্তার ডোপামিন খুঁজে বেড়ায়। ছোট একটা ইমেলের উত্তর দিলে যে সাময়িক আনন্দ হয় সেটা। আচ্ছা। কিন্তু যখন কোনো মানুষ একটি বড় এবং গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ করে, তখন তার মস্তিষ্কে এন্ডোরফিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এন্ডরফিন, এর কাজটা ঠিক কি? এই হরমোনটি মানুষকে প্রাকৃতিকভাবেই খুব খুশি, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করায়। মানে কাজ শেষ করার পর যে একটা দারুণ স্বস্তি লাগে। হ্যাঁ, ওই গভীর আনন্দটা এই হরমোনের কারণেই হয়। এটি সফলতার একটি পজিটিভ নেশার মতো। দারুণ তো। বড় কাজ শেষ করার এই অনুভূতি সস্তা ডোপামিনের চেয়ে অনেক বেশি স্থায়ী এবং তৃপ্তিদায়ক। কাজ ফেলে রাখলে বাড়ে হতাশা, আর কঠিন কাজ শেষ করলে বাড়ে আত্মসম্মান। তো এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা জানি ব্যাঙ গিলে ফেলা জরুরি। আমরা জানি এতে এন্ডোরফিন রিলিজ হবে। কিন্তু সেই কাজটা এত বড় আর জটিল যে দেখলেই ভয় লাগে। হ্যাঁ, পাহাড় সমান মনে হয়। এত বড় পাহাড় আমি কিভাবে ডিঙাবো? এটাকে আমি আমাদের পরিচিত একটা জিনিসের সাথে তুলনা করতে পারি। কি রকম? ধরুন আমাদের সামনে একটা আস্ত বড় কাঁঠাল রাখা আছে। আচ্ছা। কেউ কি একটা আস্ত কাঁঠাল একবারে খেয়ে ফেলতে পারবে? দেখলেই তো ভয় লাগবে, এত আঠা আর বিশাল আকার দেখে। তা তো বটেই। কিন্তু আমরা কি করি? আমরা কাঁঠালটাকে ভেঙে ছোট ছোট কোষে ভাগ করি, তারপর একটা একটা করে কোষ খাই। তখন কিন্তু আর ভয় লাগে না। বাহ, দারুণ উপমা। কাজের ক্ষেত্রেও কি বিষয়টা এমনই নয়? একদম নিখুঁত একটি উপমা। ব্রায়ান ট্রেসি বইটিতে ঠিক এই কথাটাই বলেছেন, যার নাম তিনি দিয়েছেন স্লাইস অ্যান্ড ডাইস বা সালামি স্লাইস টেকনিক। মানে টুকরো টুকরো করে ফেলা। হ্যাঁ, একটা আস্ত বড় কাজ দেখে ভয় না পেয়ে কাজটাকে ছোট ছোট এবং সহজ অংশে ভাগ করে ফেলতে হবে। পুরো বাৎসরিক রিপোর্ট লিখতে হবে, এটা ভাবলে ভয় লাগবেই। কিন্তু যদি ভাবা হয় আমি শুধু ল্যাপটপ খুলে প্রথম প্যারাগ্রাফটা লিখব, তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, একবার প্রথম স্লাইসটা বা প্রথম অংশটা করে ফেললে কাজের গতি বা মোমেন্টাম এমনিতেই চলে আসে। ছোট করে শুরু করাটাই তাহলে আসল চাবিকাঠি। এবং এর সাথে আরেকটি খুব মজার ও গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত আছে। কি সেটা? একে বলা হয় সৃজনশীলভাবে গড়িমসি বা ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। 1 মিনিট,
গড়িমসি বা কাজ ফেলে রাখা তো সবসময় খারাপ হিসেবেই জানি, এটা আবার সৃজনশীল হয় কিভাবে? হ্যাঁ, শব্দটা শুনলে খটকা লাগে, কিন্তু যদি আমরা বিষয়টাকে আরও বড় পরিসরে দেখি তবে বুঝতে পারব যে আমাদের হাতে সব কিছু করার জন্য কখনোই পর্যাপ্ত সময় থাকে না। তা তো ঠিক। সব কাজ শেষ করা আক্ষরিক অর্থেই অসম্ভব, তাই আমাদের গড়িমসি করতেই হবে। আচ্ছা, কিন্তু গড়িমসিটা করতে হবে সচেতনভাবে বা সৃজনশীলভাবে। মানে বেছে বেছে কাজ ফেলে রাখা? একদম। কম গুরুত্বপূর্ণ বা বি এবং সি ক্যাটাগরির কাজগুলোকে ইচ্ছে করে ফেলে রাখতে হবে। কিছু কাজ সচেতনভাবে না করার সিদ্ধান্ত নিতে হবে, যাতে বড় কাজগুলোর জন্য সময় বের করা যায়। ঠিক তাই। সবাইকে খুশি করার চেষ্টা বাদ দিয়ে কম দামি কাজে না বলতে শিখতে হবে। এটা সত্যি একটা বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা সবাই চাই সব কিছু নিখুঁতভাবে করতে, কিন্তু সেটা আসলে সম্ভব নয়। কিছু কাজ তো ফেলে রাখতেই হবে। তাহলে কেন জীবনের সবচেয়ে দামি কাজটা ফেলে রাখা হবে? ঠিক। বরং যে কাজটার তেমন কোনো মূল্য নেই সেটাই ফেলে রাখা ভালো। একদম ঠিক। এবং এই সবচেয়ে দামি কাজটা করার সময় নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দেওয়ার অভ্যাস করতে হবে, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। হ্যাঁ, বইয়ের ভাষায় একে বলা হচ্ছে সিঙ্গল হ্যান্ডলিং। আচ্ছা। অর্থাৎ যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ A1 কাজটি শুরু করা হবে তখন অন্য সব কিছু বন্ধ করে দিতে হবে। ফোন সাইলেন্ট, ইমেলের ট্যাব বন্ধ। শুধু ওই একটা কাজেই শতভাগ মনোযোগ দিতে হবে, যতক্ষণ না সেটা পুরোপুরি শেষ হয়। বারবার মনোযোগ সরালে কাজের গতি নষ্ট হয়ে যায়। এবং কাজটি শেষ করতে অনেক বেশি সময় ও মানসিক শক্তি লাগে। একদম। দারুণ একটা আলোচনা হলো। আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আলোচনা আমাদের প্রতিদিনের কাজের ধরন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এটি শুধু বেশি কাজ করার বিষয় নয়, বরং সঠিক কাজ করার বিষয়। চলুন আজকের এই পুরো আলোচনার একটা সহজ সারসংক্ষেপ বা সামারি টেনে দিই, যাতে মূল বিষয়গুলো সহজেই মনে থাকে। হ্যাঁ, সেটা খুব ভালো হবে। সবকিছু শুরু হয় নিজের লক্ষ্য পরিষ্কার করা দিয়ে। মনের ভেতরের অস্পষ্ট ফ্যান্টাসিকে বাস্তব রূপ দিতে লক্ষ্যগুলো কাগজে লিখে ফেলতে হবে। প্রথম ধাপ। হ্যাঁ, এর পরের কাজ হলো পরিকল্পনা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে কাজ শুরুর আগে একটি কাজের লিস্ট বানিয়ে নেওয়া, যাতে মস্তিষ্ক আগে থেকেই প্রস্তুত থাকে। দ্বিতীয় ধাপ। এরপর সেই লিস্টের উপর ৮০-২০ নিয়ম এবং ABCDE মেথড প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে বোঝা যাবে কোন কাজগুলো শুধু ব্যস্ততা বাড়াচ্ছে আর কোনটি আসলেও মূল্যবান। এই ফিল্টার ব্যবহার করে লিস্ট থেকে সবচেয়ে দামি এবং কঠিন কাজটা, মানে A1 কাজটা বেছে নিতে হবে। ঠিক। যদি সেই কাজটা দেখতে খুব বড় বা ভয়ের মনে হয়, তবে কাঁঠালের কোষের মতো সেটাকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নিতে হবে। আর তারপর? এবং সব শেষে অন্য সব কিছু বাদ দিয়ে সকালে সবার আগে সেই কঠিন কাজটা, মানে জীবনের সবচেয়ে বড় ব্যাংকটা গিলে ফেলতে হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। চমৎকার সামারি। এই ধাপগুলো শুনলে হয়তো কারো মনে হতে পারে যে এটি কেবল বেশি কাজ করার বা মেশিনের মতো ছুটে চলার কোনো রুটিন। হ্যাঁ, অনেকেই এমন ভাবতে পারেন। কিন্তু এই নিয়মগুলোর গভীরে লুকিয়ে থাকা মূল উদ্দেশ্য কিন্তু রোবট বা মেশিন হওয়া নয়। এর মূল উদ্দেশ্য হল নিজের জীবনের এবং সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। কাজ যখন জমতে থাকে তখন সেই অসমাপ্ত কাজগুলো আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনের শান্তি কেড়ে নেয়, সারাক্ষণ একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি করে, একটা দম বন্ধ করা অবস্থা। কিন্তু যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করে ফেলা হয় তখন আমরা আমাদের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাই। আর অপরাধবোধটাও থাকে না। একদম। কাজ জমিয়ে রাখার অপরাধ বোধ থেকে নিজেকে মুক্ত করে প্রতিদিনের শেষে একটা প্রশান্তির ঘুম নিশ্চিত করাই হলো এই ব্যাংক খাওয়ার আসল উদ্দেশ্য। একদম মনের কথাটা বলেছেন। শান্তিটাই এখানে আসল কথা। আমরা তো কাজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে ব্যাংক গিলে ফেলার কথা এতক্ষণ বললাম, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা ভাবার মতো বিষয় রেখে যেতে চাই। কি সেটা? শুধু অফিসের কাজ বা প্রজেক্ট নয়, আমাদের ব্যক্তিগত জীবনে বা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক কোনটি? দারুণ একটা প্রশ্ন। এমন কোনো কঠিন কথা, কোনো ক্ষমা চাওয়া বা এমন কোনো বড় সিদ্ধান্ত কি আছে যা শুধু অস্বস্তির কারণে বা ভয়ে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে? অনেকের জীবনেই এমন থাকে। কাজের পাহাড় তো এই নিয়মগুলো দিয়ে কমবেই, কিন্তু একটু ভেবে দেখলে হয়তো বোঝা যাবে জীবনের সেই ব্যক্তিগত ব্যাংকটি গিলে ফেলার বা সেই কঠিন কাজটার মুখোমুখি হওয়ার এখনই হয়তো সবচেয়ে ভালো সময়।
সত্যি ভাবার মতো একটা কথা। ভাবুন তো বিষয়টা নিয়ে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।